আপনি যদি গুগলে ডাইরেক্টলি শুধুমাত্র পিওকে ক্রাইসিস সার্চ করেন, তাহলে আপনি অসংখ্য নিউজ চ্যানেল নিউজ দেখতে পাবেন, আর্টিকেল দেখতে পাবেন, যারা কিন্তু পিওকে নিয়ে রীতিমতো কভার করছে। এমনকি বর্তমানে দাঁড়িয়ে আনন্দবাজার পত্রিকাতেও আপনি যদি দেখেন, এখানেও কিন্তু কনস্ট্যান্ট নিউজ আসছে, রাস্তায় ছড়িয়ে পাথর পোড়া গাড়ি, দ্বিতীয় দফার ভোট নিয়ে অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। সো এই যে এরিয়াতে প্রচুর পরিমাণে ব্রুটালি পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করছে, রাস্তায় দৌড়চ্ছে মানুষ, তাকে কিন্তু সামনে থেকে গুলি করছে, যা ভিজুয়াল আসছে সেটা কিন্তু দেখার মতো নয়। এই পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, এই পিওকেটা কোথায় রয়েছে, কেনই বা এখানে ক্রাইসিস হচ্ছে, আর কেন পাকিস্তান ব্রুটালি এই জায়গাটাতে রীতিমতো যে আন্দোলনগুলো হচ্ছে আন্দোলনগুলোকে সাপ্রেস করার চেষ্টা করছে। আগে আমি আপনাদেরকে ম্যাপটা বোঝাই। দেখুন, এইটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, এবং জম্মু কাশ্মীরের সঙ্গে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা বেসিক্যালি কিন্তু লাইন অফ কন্ট্রোল নামে জানি আমরা। এখানে দুটো জায়গায় এই যে পুরো এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকেই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলা হয়। এবার আপনি যদি ডিটেলসে দেখেন, ঠিক এই জায়গাটাতে একটা ডিভিশন আছে। এই যে পুরো এরিয়াটা, এটাকে বলা হয় আজাদ কাশ্মীর রিজিয়ন। এই যে সেপারেটরটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটাকে আজাদ কাশ্মীর রিজিয়ন বলা হয়। আর ঠিক এই যে এরিয়াটা, এটাকে কিন্তু পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলা হয়, যেটা বেসিক্যালি কিন্তু গিলগিট বালুচিস্তান এই রিজিয়ন বলা হয়। যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটা কিন্তু এই রিজিয়নে হচ্ছে, আজাদ কাশ্মীর রিজিয়নে কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। এবং একটু যদি ডিটেলসে আরও ম্যাপটাকে আপনি দেখেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মুজাফফরাবাদ। আপনারা জানেন যে ভারতে যে পরিমাণ টেরর অ্যাটাক হয়, যত ইনফিল্ট্রেশন হয় টেররিস্টদের, সেটা কিন্তু এই মুজাফফরাবাদ থেকেই কিন্তু হয়। দেখতেই পাচ্ছেন আন্দোলনের তীব্রতা কতখানি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এখানে আন্দোলনটা হচ্ছে। দেখুন, পাকিস্তান দাবি করে আসছে যে এই যে আজাদ কাশ্মীর, তার একটা নিজস্ব পতাকা আছে, নিজস্ব সংবিধান আছে, নিজস্ব প্রধানমন্ত্রী আছে, কিন্তু তার সত্ত্বেও যে জায়গার নিজস্ব প্রধানমন্ত্রী আছে, নিজস্ব প্রশাসন আছে, সেই জায়গাতে পাকিস্তান কিভাবে গুলি চালিয়ে মানুষকে হত্যা করছে, এই প্রশ্নটা সবার মনের মধ্যে আসছে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কি জন্য প্রতিবাদ করছে আমি যাচ্ছি আরো সামনে গিয়ে। এবং এই ঘটনার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে পাকিস্তান কতটা দ্বিচারিতা রয়েছে পাকিস্তানের। কারণ একদিকে যেখানে পাকিস্তান বলছে যে পিওকের নিজস্ব প্রধানমন্ত্রী আছে, নিজস্ব পতাকা আছে, নিজস্ব সংবিধান আছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে পাকিস্তান নিজেই গিয়ে ওখানকার মানুষদের ওপর অত্যাচার করছে এবং রীতিমতো ব্রুটালি তাদেরকে হত্যা করছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান দাবি করে এসছে এই যে আজাদ কাশ্মীর রিজিয়ন, তার নিজস্ব সংবিধান আছে, তার নিজস্ব প্রধানমন্ত্রী আছে, তার নিজস্ব রাষ্ট্রপতি আছে, তাই তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তাই যদি সত্যি হয়, তাহলে পাকিস্তান কেন এই আজাদ কাশ্মীর রিজিয়নে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের উপর ব্রুটালি টর্চার করছে এবং রীতিমতো মানুষকে হত্যা করছে, একটা জেনোসাইড শুরু করে দিয়েছে? কিসের জন্য? দেখুন, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর শ্রীনগর, আর ঠিক দুটো জায়গা ভাগ করা আছে, একটা গিলগিট বালুচিস্তান আর একটা হচ্ছে আজাদ কাশ্মীর। আর এখানেই কিন্তু মুজাফফরাবাদ রয়েছে, যে মুজাফফরাবাদ কিন্তু পাকিস্তানের সঙ্গে পাঞ্জাবের কিন্তু একটা কানেকশন ডেভেলপ করে। এই যে আজাদ কাশ্মীর রিজিয়ন, এই জম্মু কাশ্মীরেরই কিন্তু একটা পার্ট ছিল, কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা চুক্তি সাইন হয় এবং সেই চুক্তির মাধ্যমে এই আজাদ কাশ্মীর রিজিয়নটা পাকিস্তানের হাতে চলে যায়। 1947 সাল থেকেই কিন্তু এই আজাদ কাশ্মীর রিজিয়নের যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু পাকিস্তানে আছে। এবং পাকিস্তানের সঙ্গে আপনি যদি দেখেন সীমান্ত বরাবর এই অঞ্চলের সঙ্গে পাঞ্জাব ও খাইবার পাখতুন যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে কিন্তু একটা কানেকশন আপনি দেখতে পাবেন। যাই হোক, বাস্তবে এই অঞ্চলের কি পরিস্থিতি বর্তমানে রয়েছে সেটা একটু আমি বলে দিই আপনাদেরকে। এখানে নিজস্ব পতাকা থাকতে পারে, সংবিধান থাকতে পারে, কিন্তু এই অঞ্চল পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে ইসলামাবাদ। এখানকার প্রতিরক্ষা ব্যবস্থা, এখানকার বিদেশ নীতি, এখানকার মুদ্রা ব্যবস্থা, এমনকি যে কোনো ধরনের বড় রাজনৈতিক সিদ্ধান্ত, সব কিছুই কিন্তু ইসলামাবাদ থেকেই নিয়ন্ত্রণ হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখনকার রাজনীতিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, মানে বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে সেও কিন্তু এই পুরো জায়গার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো আন্তর্জাতিকভাবে পাকিস্তান যেটা দাবি করে এসছে যে এদের সংবিধান আছে, এদের নিজস্ব প্রধানমন্ত্রী আছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে এই আজাদ কাশ্মীর অংশের যে সবথেকে গুরুত্বপূর্ণ শহরগুলো আছে, সেই শহরগুলোর ওপরে পাকিস্তানের একটা কর্তৃত্ব কিন্তু রয়েছে।
গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো জায়গা আপনি মনে রাখুন, একটা মুজাফফরাবাদ আর একটা হচ্ছে মিরপুর রিজিয়ন, আর একটা পুঞ্চ রিজিয়ন রয়েছে। বর্তমানে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এই আজাদ কাশ্মীরের মিরপুর রিজিয়নের কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলন কেন হচ্ছে। দেখুন, আন্দোলন হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে একটা নির্বাচন হচ্ছিল। সেই যে নির্বাচন, সেই নির্বাচনে টোটাল 53টা সিট ছিল। সেই যে 53টা সিট, মোট আসন যদি 53টা দেখেন, এই 53টা আসনের মধ্যে 12টা আসন কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। কাদের জন্য? জম্মু কাশ্মীর থেকে যারা পাকিস্তানে চলে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময়, 1947, 1965 এবং 1971 যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে যারা চলে গিয়েছিল তাদের জন্য কিন্তু এই 12টা সিট সংরক্ষণ করা আছে। এবার এই 53টার মধ্যে সংরক্ষিত আসন দেখতে পাচ্ছেন 8টা এবং সরাসরি ভোটের মাধ্যমে হয় 45টা। তো টোটাল আপনার 53টা সিট। এই যে 45টা সিট আছে, এই 45টা সিটের মধ্যেই কিন্তু এই যে 12টা সিট যেটা সংরক্ষণ আছে জম্মু কাশ্মীর থেকে যারা পাকিস্তানে চলে গিয়েছিল যুদ্ধের সময় তাদের জন্য। তো এবার যে এই যে আন্দোলনটা চলছে, এই যে বিক্ষোভটা চলছে, এই 12টা সংরক্ষিত আসনকে নিয়েই কিন্তু বিক্ষোভ চলছে। দীর্ঘদিন ধরে এই 12টা আসনের ওপরে পাকিস্তান প্রচুর পরিমাণে কিন্তু অন্যায় করে চলেছে, এবং যার জন্য এখানে যারা জম্মু কাশ্মীর রিজিয়নের যারা লোকেরা বসবাস করে, নাগরিক রয়েছে, যাদেরকে বলা হয় কাশ্মীরি উদ্বাস্তু, তারা এই 12টা আসনের যে নির্বাচন, সেই নির্বাচনটাকে স্বচ্ছ করতে চাইছে, যেটা পাকিস্তান কোনো সময় করতে দেয় না। এই যে 12টা আসন, এই 12টা আসনকে কেন্দ্র করে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই কমিটি বেসিক্যালি কিন্তু এই আন্দোলনের সমস্ত নেতৃত্ব দিচ্ছে। তাদের দাবি কি? যেহেতু এই যে আজাদ কাশ্মীর রিজিয়ন আছে, এটা ইসলামাবাদী সমস্ত কিছু কন্ট্রোল করে, কিন্তু পাকিস্তান নিজে থেকেই বলে এসছে সংবিধান আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, কিন্তু তার সত্ত্বেও এখানে যেহেতু কোনো শক্তিশালী অপোজিশন পার্টি নেই, তাই পাকিস্তান এদের ওপরে রীতিমতো শোষণ করে। এইটা কিন্তু প্রধান অভিযোগ। তাই এরা বলছে যে যেহেতু এখানে শক্তিশালী কোনো বিরোধী দল নেই, কারণ দেখুন এই যে এরিয়াটাতে বেসিক্যালি কিন্তু পিটিআই মানে পাকিস্তান তেহরিকে ইনসাফ, এই যে দলটা আছে, এই দলেরই কিন্তু একটা সমর্থিত ক্যান্ডিডেট, সে কিন্তু প্রধানমন্ত্রী ছিল। পরবর্তীকালে কি দেখা যায়, যে যাকে সমর্থন দেওয়া হয়েছিল পিটিআই, আপনি জানেন ইমরান খানের দল, ইমরান খানকে তো জেলে ভরে দিয়েছে। যে সমর্থিত প্রধানমন্ত্রী ছিল সে পরবর্তীকালে পিটিআই থেকে সরে গিয়ে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হিসেবে ঘোষণা করে নেয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেম্বার হিসেবে ঘোষণা করে নেয়। তো এই জায়গাটাতে একটা কিন্তু পাওয়ার গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, না প্রধানমন্ত্রী থাকে না কোনো শাসন থাকে। তাই জন্য পাকিস্তান এখানে কিন্তু পুরো দখল করার চেষ্টা করছিল এবং পুরোটাতেই কিন্তু একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছিল, এবং যেটা নিয়ে কিন্তু আন্দোলন স্টার্ট হচ্ছে। এবার দেখুন এই পুরো এরিয়াটাতে যেহেতু পাওয়ার গ্যাপ আছে, তাই এখানে একটা নির্বাচন হচ্ছিল। শেহবাজ শরীফের সরকার চায় তাদের দল জিতুক। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার অর্থাৎ শেহবাজ শরীফের সরকার, তারা এখানে নির্বাচন করতে চাইছিল। এখানে মেইনলি দুটো দল সব থেকে বড় দল হিসেবে উঠে আসছিল, একটা হচ্ছে পিপিপি পাকিস্তান পিপলস পার্টি, আর একটা হচ্ছে পিএমএলএন পাকিস্তান মুসলিম লীগ, যেটা নওয়াজ শরীফের দল। এই দুটো দল কিন্তু এখানে ভোটে দাঁড়ায়। এই নির্বাচনে কি দেখা যায় যে পিএমএলএন যেটা রয়েছে, পাকিস্তান মুসলিম লীগ যেটা রয়েছে, সেটা কিন্তু সব থেকে বেশি আসন পায়। মানে বেসিক্যালি মিরপুরে প্রথমবার এই নির্বাচনটাও হয়েছিল, সেই নির্বাচনের রেজাল্ট আসে এবং নির্বাচনে কিন্তু এই পিএমএলএন সব থেকে বেশি জিতে যায় ভোটে। এবং সেখানে বলা হয় যে এই নির্বাচনটাকেও স্বচ্ছভাবে করা হয় না, এবং যার জন্য দেখা হচ্ছিল যে শেহবাজ শরীফেরই কেউ বেসিক্যালি দলের কেউ সে সেখানে প্রধানমন্ত্রী পদে নতুন করে আসবে। এবার দেখুন এই পুরো বিষয়টাতে যেহেতু পিটিআই কার্যত মাঠে ছিল না, মানে ইমরান খানের দল বর্তমানে তো জেলে আছে, তাই এখানে অপোজিশন বলতে কিছু নেই। মেইনলি অপোজিশন হিসেবে উঠে আসে কে জেএসি জম্মু কাশ্মীর যে আওয়ামী অ্যাকশন কমিটি, তারাই কিন্তু অপোজিশন কাজ করে। তাদের অভিযোগ আসছে যে এই যে পুরো এরিয়াটাতে না কোনো পরিষেবা আছে, না স্বাস্থ্য আছে, না শিক্ষা আছে, না বিদ্যুৎ আছে, না রাস্তা আছে, না পানীয় জল আছে, কোনো কিছুই নেই। এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এখানে প্রশাসনের মাধ্যমে জোর করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এই পুরো এরিয়াটাতে আপনি যদি দেখেন, গত কয়েকদিনে আমরা যদি রিপোর্ট দেখি, প্রচুর পরিমাণে কিন্তু ক্রাইসিস চলছে। কিসের ক্রাইসিস?
প্রথম কথা, এখানে মূল্যবৃদ্ধি প্রচুর পরিমাণে চলছে, কারণ এই যে এরিয়াটা এটা পাকিস্তান থেকে কিছুটা দূরে আছে, আর পাকিস্তান এই জায়গাগুলোর উপর খুব একটা বেশি ফোকাস করে না। সো এখানকার ইনফ্লেশন কিন্তু অনেক হাই, বিদ্যুতের পরিমাণ প্রচুর পরিমাণে কম, ক্রাইসিস চলছে এখানে, ইলেকট্রিসিটি প্রায় নেই বললেই চলে প্রত্যেকটা বাড়িতে, এবং যতটুকু ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রাইস বৃদ্ধি করে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পরিষেবা মানে হেলথ স্ট্রাকচারই কিছু নেই, এডুকেশন স্ট্রাকচার কিছু নেই, তো সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেটা কিন্তু কিছুই নেই। এবং এই কথাটা যখন জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি অপোজিশন হিসেবে যখন এটা কথাটা তুলছে, তখন তাদেরকে পাকিস্তান আর্মিরই পার্ট, আপনারা জানেন পাকিস্তান পুলিশ, তারা জোর করে পিওকে এরিয়াতে ঢুকে যে আন্দোলন চলছিল আন্দোলনের উপর ডাইরেক্টলি গুলি চালাচ্ছে। যেরকমভাবে জালালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেরকম সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যারা আন্দোলন করছে তাদেরকে গুলি চালাচ্ছে। প্রচুর আন্দোলনকারীকে প্রচুর পরিমাণে মারধর করেছে, 6,000-এর বেশি ডিটেন করে রাখা হয়েছে, এমনকি প্রচুর মানুষ নিখোঁজ, তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়েছে, খুঁজে পাওয়া যায়নি। শুধু আন্দোলনের দিনই কিন্তু প্রায় 50 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। তাহলে এই এরিয়াটাতে প্রতিবাদ করার অধিকার কারণ নেই। যে পাকিস্তান কাশ্মীর নিয়ে বলতে থাকে ইউএনএ, ইউনাইটেড নেশনে ভারতের বিরুদ্ধে বলতে থাকে, সেই পাকিস্তান আজকে তার নিজের দেশের লোককে সামনে থেকে গুলি করে মারছে। যেটা বলা হচ্ছে যে 50 থেকে 60 জনের দুদিনের যে রিপোর্ট আসছে তাতে মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যে প্রতিবাদ করার অধিকার নেই, প্রতিবাদ করলে পাকিস্তান আর্মি তাকে মারছে, এখানকার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাংকিং পরিষেবা গত 10 দিন সম্পূর্ণভাবে বন্ধ আছে, এবং পরিস্থিতি ইমার্জেন্সির দিকে এগোচ্ছে। দেখুন, কিছুদিন আগে যখন এখানে ভোটের ক্যাম্পেইন চলছিল সেই সময় বেসিক্যালি 3 দফা এখানে ভোট হচ্ছে। 27শে জুলাই একটা ভোট হয়েছে যেখানে মিরপুর এরিয়া, সেখানে ভোট হয়েছিল, এবং এই ভোটে সব থেকে বেশি জিতেছে কিন্তু পিএমএলএন পার্টি, মানে যেটা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শরীফের দল, তারা কিন্তু ভোটে জিতেছে। দ্বিতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোট এখনো অনুষ্ঠিত হতে বাকি আছে, কিন্তু যে নওয়াজ শরীফের দল, যেটা মনে করা হচ্ছে যে সব থেকে বেশি ভোটে এখানে জিততে পারে, কারণ এখানে তো জোর করে ভোট নিয়ে নেওয়া হচ্ছে, ভোটে কারচুপি করা হচ্ছে, এই সমস্ত কিছু করা হচ্ছে। তো এই যে 12টা যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে যে ভোটটা হবে, সেই ভোটে জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি তারা বলছে সেখানে যাতে ট্রান্সপারেন্ট ওয়েতে ভোট হয়, কারণ যদি ভোট ট্রান্সপারেন্ট ওয়েতে না হয় তাহলে এখানের যে প্রত্যেকটা সিট তাতেও কিন্তু এই জম্মু কাশ্মীরের যে নওয়াজ শরীফের দল, সেই নওয়াজ শরীফের দল কিন্তু পেয়ে যাবে। এবার দেখুন গল্পটা কি, গল্পটা হচ্ছে এই পুরো বিষয়টাতে যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে 20টা আসন প্রায় জিতে গেছে বলতে পারা যেতে পারে, আর বাকি 13টা আসনে কিন্তু বেসিক্যালি খেলা চলছে। আর যেটা পাকিস্তান মুসলিম লীগ, তারা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সরকার গঠন খুব তাড়াতাড়ি করবে। কারণ হচ্ছে এই যে নওয়াজ শরীফের যে দল, তারা যখন ক্যাম্পেইন করেছিল তারা বলেছিল যে আমরা নতুন বিমানবন্দর এখানে তৈরি করব, নতুন মোটরওয়ে তৈরি করব, আধুনিক হাসপাতাল তৈরি করব, উন্নয়নের মাধ্যমে যে এলাকার চেহারা সেটাকে কিন্তু বদলে দেব। কিন্তু আদতে কি দেখা যায় যে কিছুই হয় না। প্রধানমন্ত্রী এখানে যেটা মনে করা হচ্ছে যে তারা মারিয়াম নওয়াজ, যে নওয়াজ শরীফের মেয়ে, তাকেই কিন্তু প্রধানমন্ত্রী পদে বসাতে পারে, কিন্তু পাকিস্তান যেভাবে ব্রুটালি ওখানে যারা অভিযোগ করছে, যারা আন্দোলন করছে, যারা প্রোটেস্ট করছে, তাদের ওপর যেভাবে টর্চার করছে, আন্তর্জাতিক মহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে। পাকিস্তানের যে এই মুহূর্তে ডিফেন্স মিনিস্টার রয়েছে খোয়াজা আসিফ, সে আবার বলেছে যে এখানে যারা আন্দোলন করছে তারা ভারতের মতো আমাদের শত্রু, ভারতকে যেরকম আমরা শত্রুর চোখে দেখি সেরকম পাকিস্তানের এই এরিয়াটাকেও কিন্তু আমরা শত্রুর চোখে দেখি, এখানকার লোকেদেরকেও আমরা শত্রুর চোখে দেখি। এখন ভাবুন, নিজের দেশের ডিফেন্স মিনিস্টার সে এই কথা বলতে পারে। কাশ্মীরের বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। আল জাজিরা আপনারা জানেন সব থেকে পপুলার একটি মিডিয়া হাউস, তারা কন্টিনিউয়াসলি এই পিওকে ক্রাইসিসের ব্যাপারে নিউজ আর্টিকেল ছাপছে এবং প্রচুর পরিমাণে সামনে নিয়ে আসছে, ইন্টারন্যাশনালি এটা নিয়ে প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে। ভারত এই বিষয়ে কিন্তু রীতিমতো এই পিওকে নিয়ে কন্ডেম করছে। এখন প্রশ্ন হলো, ভারত এই বিষয়ে কোনো স্টেপ কেন নিচ্ছে না? দেখুন, ভারত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
এখন প্রশ্ন হলো যে ভারত কেন এই বিষয়ে কোনো স্টেপ নিচ্ছে না। দেখুন, ভারত কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ভারত ওয়েট করছে যে পাকিস্তান কবে পুরো ফাংশনালি নষ্ট হয়ে যাবে। ইকোনমিক্যালি পুরো শেষ হয়ে গেছে পাকিস্তান। পলিটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে প্রোটেস্ট হচ্ছে, পলিটিক্যালিও শেষ হয়ে গেছে। ডিফেন্সের দিক দিয়ে পাকিস্তান যদি দেখেন এই মুহূর্তে চায়না সাপোর্ট ছাড়া পাকিস্তান বেঁচে থাকবে না। তো পাকিস্তানের এই যে কয়েকটা ফাংশনাল যে এরিয়া রয়েছে, ইকোনমি, ডিফেন্স, সোশ্যালি, পলিটিক্যালি যে ইমব্যালেন্স, এগুলো যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে, ভারত এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো কিছু বড় স্টেপ নেবে না। ভারত বেসিক্যালি সুযোগের অপেক্ষা করছে, যেদিন সুযোগ আসবে সেদিন পিওকে ভারতের মধ্যেই থাকবে। এখন দেখুন, এই যে পুরো এরিয়াটাতে যে ইস্যু হচ্ছে, এটা আজাদ কাশ্মীর রিজিয়নে হচ্ছে, এটা কিন্তু গিলগিট বালচিস্তান রিজিয়নে কিন্তু হচ্ছে না, কারণ সেখানে আরও একটা আলাদা বালুচ আর্মি, তারা কিন্তু পাকিস্তানের উপরে রীতিমতো কিন্তু লড়াই করছে। তো পুরো পাকিস্তানের এই যে প্রভিন্সগুলো, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু একটা আনস্টেবল পজিশনে চলে গেছে। এখন ভারত চেষ্টাও করছে এই পুরো বিষয়টা যাতে আনস্টেবল আরও বাড়ে, কারণ তাতেই কিন্তু সুবিধে হবে এই পুরো বিষয়টাতে পাকিস্তানকে আরও নিচের দিকে নামাতে। এখন দেখার বিষয় যে এই পুরো বিষয়টাতে নতুন নতুন কি আপডেট আসে, সুযোগের সদ্ব্যবহার কখন ভারত করে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আশা করছি পিওকেতে যে ক্রাইসিসটা হয়েছে সেটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।